নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই, ওয়েলকাম টু দ্য রমজান শো। থ্যাংক ইউ ভাই, কি অবস্থা, কেমন আছেন বলেন? আছি আলহামদুলিল্লাহ, দৌড়াদৌড়িতে আছি। দৌড়াদৌড়ি যখন করতেছেন, ইউনিট এনার্জি। আমরা কি কিছু ডিমের অর্ডার দিব ভাই? সিদ্ধ ডিম 12 তারিখের পরে। 12 তারিখের পর ডিম খাওয়া? এর আগে না। আচ্ছা, 12 তারিখের আগে আমি ভোট চাই। রিমান্ড বলতে ওসি রুমে নেওয়া হলো। ওসি বলতেছে যে এই তুই তো ইনোসেন্ট, তোকে কেন ধরে নিয়ে আসছে, আমাকে উদ্দেশ্য করে বলতেছে। তখন একজন এসআই বলতেছে, স্যার আজকে না কোটা হলো 24টাকে ধরতে হবে, তো এর মধ্যে একটা নাহলে আমরা কোটা পূরণ করবো কিভাবে? ওসি বললো হ্যাঁ তাহলে কোটা পূরণের মাল এগুলাকে ঠিক আছে নিয়ে এসেছে, ভালো হয়েছে। ছাত্রলীগ একটা ছেলে এসে বলতেছে এই সুরে বাচ্চা প্রোগ্রামে যাবি না কেন? পরবর্তীতে আমি বললাম আল্লাহ, আমি কি ভার্সিটিতে করতে আসছি, আমারই একটা ব্যাচমেট আমাকে গালি দিচ্ছে। আপনি কি ছাত্র শিবির করতেন? ছাত্র শিবির তখন হলো কর্মী ছিলাম। আপনার কি মনে হয় যে শিবির নিয়ে যে একটা কথা প্রচলিত আছে, শিবির রককাটে ইউথ সীমান্ত হত্যা নিয়ে প্রায় 54 দিন আন্দোলনে ছিলেন? জি হ্যাঁ, এটার স্টোরিটা কি? ওই সময় হলো আমার বাড়িতে গিয়ে আবার থ্রেট দেওয়া হয় এবং এলাকায় প্রচার করা হলো যে আমাকে মেরে ফেলবে। আমার আম্মু তো খুব প্রবলেমে পড়ে যায়। জুলাইয়ের আগে নাসিরউদ্দিন পাটোয়ারি কোথায় ছিল? আমার মনে হয় যে এই পডকাস্ট যদি দেখে অনেকের ক্লিয়ার হয়ে যাবে। আমার তো রাজনৈতিক যে জার্নি সংগ্রাম, আমি 2-3 দিন অথবা অনেকদিন বলতে পারবো, শেষ হবে। পরে নাহিদ বললো যে ভাই এটা নিয়ে আমরা আন্দোলন শুরু করবো। আমি বললাম যে কোটা সংস্কার আন্দোলন নিয়ে আমি কিন্তু কম আগ্রহী, আমি শেখ হাসিনাকে ফালাইতে চাই, এটা আমার লাইফের গোল। আপনারা তো আন্দোলনের নাম দিবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আপনি দিতে চেয়েছেন সোনার বাংলা আন্দোলন। তার মানে কি আপনারা যে টপ লিডার যারা ছিলেন, আপনাদের কি আন্দোলনের যে শুরুর আগেই বা শুরুর সময়ই আপনাদের পরিকল্পনা ছিল যে এই আন্দোলন দিয়েই আমরা শেখ হাসিনার হচ্ছে যে পতন ঘটাবো? আমি যদি মুখ খুলি বাংলাদেশের অনেকে চাকরি নট আউট হয়ে যাবে, ওগুলো বলতে চাই। এটা একদম টাইটেল হয়ে যাবে। বাংলাদেশের মানুষ নেমে গেছে। আমরা সিএনজিতে করে গেলাম, আমি নাহিদ এবং মাহফুজ গিয়ে একটু দেখি যে হলো রুমিন ফারানা, আসিফ নজরুল এরা দাঁড়ায় আছে। তো আমি বুঝলাম যে এখানে বিপদ চলে, আমরা অন্যদিকে চলে যাই, এরা হলো আন্দোলন নষ্ট করতে আসছে। তো পরবর্তী রুমিন ফারহানা, আসিফ নজরুলের আন্দোলন নষ্ট করতে আসছিল এগুলো এখন স্যার তো উপদেষ্টা, কি বলবো, আমি তো এই জন্য স্যারের বিরুদ্ধে একটু ভোকাল ছিলাম। আমরা চিন্তা করছিলাম তারিখ দিয়ে ভালো হয়ে গেছে, বাংলাদেশ হবে। এখন দেখতেছি তো কোনো পরিবর্তন হয়নি। মানে আপনার 5 তারিখের তারিখ যে আর এখনকার তারিখ যে কি ডিফারেন্ট? হ্যাঁ, অনেক ডিফারেন্ট। সেটা তো নাকি বিএনপি না বলতেছে, আমরা আসলে এই জন্য আমাদের আসলে জামাতের সাথে যোগদান করতে হয়েছে। জামাত সংস্কার পক্ষে বা বিএনপি এখন হা বলতো মুখে নাকি অন্তরে একটা বললো যে তোমাদের ঢাকাকে দেখতে। আমি বললাম ভাই এটা কি? বললো না, ওসমান হাদি হত্যাকাণ্ডের পরে এখানে পরিস্থিতি হলো অনেক ঘোলাটে এবং এখানে দাঁড়ানোর জন্য কেউ রাজি হচ্ছিল না। আপনি যদি ক্ষমতায় আসেন আগে, তাহলে কি আপনি প্রমাণ বের করে ওনাদেরকে সাথে? আমি তো বলছি সবগুলোরে হাড্ডি গুঁড়া করবো, যারা এইসব কাজে গভর্নমেন্ট ছিল সবগুলোর প্রমাণ সহকারে ইনশাআল্লাহ। এটা মসজিদ ভিত্তিক কাজ করেছে, মসজিদে সবচেয়ে ভালো মানুষগুলো থাকে, তারা জান প্রাণ দিয়ে হাবিবাইকে ভালো প্রত্যেকটা মানুষের সাথে মুসাফা করতে গোলাপি। জামাত নাকি হচ্ছে যারা জোটের প্রার্থী আপনারা আছেন তাদেরকে 2 কোটি টাকা করে দিচ্ছে নির্বাচনী খরচের জন্য? পাইনি তো, পাই না এখন না। আমার তো ব্যানার লাগানো টাকা বাকি করে আছে, পোস্টার লাগানো বন্যার সময় টাকা উঠাইলেন, তারপর সেটা নিয়ে আপনাকে যেমন কোশ্চেন করা হয়, হাসান ভাইকে করা হয়, সবাইকে করা হয়। এটার কোনো উত্তর এখন পর্যন্ত আসলে ভাবে আসে নাই। বলেন তো যে এই যে এটা ওই সময় যখন বন্যা আসলো, সোশ্যাল মিডিয়া এই যে ফান ওয়েতে আপনার মেসেজ ডেলিভারি করে, এটা কি প্রি প্ল্যান? এগুলো প্ল্যান থাকে যে এইভাবে বলবে এইভাবে যাবে? পলিটিক্সের সবচেয়ে বেসিক্যালি কমিউনিকেশন। আমার মাথাতে ব্যান্ডেজ ছিলই না। আপনার মাথায় ব্যান্ডেজ ছিল না? না, আমার মাথাও কি ব্যান্ডেজ দিয়েছে? হ্যাঁ, আপনার মাথায় ব্যান্ডেজটাও ছিল তো, আপনার আশেপাশে অনেকের মাথায় ব্যান্ডেজ ছিল। আমার মাথায় ব্যান্ডেজ ছিল না। নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের মুখে মধু দেওয়া হয় নাই, মুখ খুলে মির্জা আব্বাসকে নিয়ে ওটা বলে গেছিলাম। ক্ষমা চেয়েছে, যেমন আমি ব্যক্তিগতভাবে। কখন ক্ষমা চেয়েছে ভাই? কখন? আমি হলো এই পর্যন্ত 3 বার ক্ষমা চেয়েছি। মিডিয়াতে দেখবেন যেমন এই বর্তমান যে কারেন্ট আমি আসছেন, উনি 3 বার ক্ষমা চেয়েছে। সর্বনিম্ন চাকমা বলেছে আপনি নাকি ভবিষ্যতের এরশাদ হইতে পারেন। নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই, ওয়েলকাম টু দ্য রমজান শো। থ্যাংক ইউ ভাই, কি অবস্থা, কেমন আছেন বলেন? আছি আলহামদুলিল্লাহ, দৌড়াদৌড়িতে আছি। দৌড়াদৌড়ি যখন করতেছেন, ইউনিট এনার্জি। আমরা কি কিছু ডিমের অর্ডার দিব ভাই? সিদ্ধ ডিম 12 তারিখের পরে। 12 তারিখের পর ডিম খাওয়া? এর আগে না। আচ্ছা, 12 তারিখের আগে আমি ভোট চাই। ও আচ্ছা, ডিম চান না? ডিম চাই না, ভোট ভিক্ষা চাই। ও ভাই, আমরা শোতে খুব একদম থেকে আমরা ছোটবেলা থেকে শুরু করি একটা মানুষের বেড়ে ওঠা, একটা মানুষের ফিলোসফি, বিলিফ সিস্টেম, এগুলো তৈরি হওয়া। আপনার তো ভাই বেড়ে ওঠা চাঁদপুরে। জি। ছোটবেলাটা কেমন ছিল চাঁদপুরের? ছোটবেলাটা গ্রাম্য পরিবেশের ছিল। আমার দাদা ছিল ধান চাষ করতো। আচ্ছা। এবং দাদার সাথে হলো আমি একটা সময় যাইতাম যে গরুর যে খাবার, আমাদের গরু পালন করতো এবং সেই গরুর একদম ন্যাচারাল দুধটা আমরা খাইতাম ফ্যামিলি। তো আমার দাদা যখন ঘাস কাটতে যেত ওনার সাথে যেতাম। অনেক পানি ছিল, বন্যা হতো আমাদের এদিকে। আবার যখন পানি শুকিয়ে যেত মাছ ধরতাম। একদম আমরা গ্রাম্য পরিবেশে ছিলাম। এবং আমার মনে আছে যে
আমার দাদার সাথে যখন যেতাম উনি একদম জমির পাশেই দুপুরবেলা আবার যখন আজান দিত নামাজ পড়তো, আবার আমার দাদি হলো রান্না করে দিত দাদার জন্য, খাবার নিয়ে যেতাম, দাদা আর আমি বসে বসে এই ক্ষেতের মধ্যে খেতাম। এবং উনি কৃষক ছিল। তো ছোটবেলাটা আমার গ্রামে কেটেছে, গ্রামীণ যে পরিবেশটা রয়েছে, মানুষের জীবন কেমন, জীবনযাত্রাটা কেমন, সেভাবেই আমি দেখেছি। এবং আমাদের এই সময় হলো বন্যা হতো মাঝে মধ্যে, বন্যার পানি যখন উঠতো তখন আমাদের লাইফটা অনেক ডিফিকাল্ট হতো। কত সালের দিকে এটা? তো 88 বন্যা, 88 বন্যা, সেটা তো গল্প শুনেছি, কিন্তু 90-এর পরে 2000 সালের দিকে একটা বন্যা হয়েছিল। 2000 সালে একটা বন্যা হয়েছিল। ওই বন্যাটা হলো আমি দেখেছিলাম, এবং সে বন্যাতে দেখেছিলাম আমাদের যারা গরু যারা পালন করে ওদেরও প্রবলেম হয়, এবং যারা ধান চাষ করে তাদেরও প্রবলেম হয়, সবারই জীবনটা অনেক ডিফিকাল্ট হয়ে ওঠে। তো এটার বড় অন্যতম কারণ আমরা পরবর্তীতে, এটা তো তখন বুঝি নাই, এখন বুঝি যে খালবিলগুলা অনেক ভরাট হয়ে গিয়েছে, এগুলো খনন করা হয় না, ড্রেনেজ সিস্টেম নাই, এবং যারা ওই ধরনের অর্ডার দেওয়া হয় সরকারি খাল খনন কর্মসূচি নিয়ে যায়, তারা একটু কেটে আর কাটে না, মানে দুর্নীতিটারই অবস্থা আমাদের সোসাইটির। ছোটবেলায় আমি আমার বাবা ইবতেদায়ী শিক্ষক ছিল, আব্বুর সাথে মাদ্রাসায় যেতাম, এবং সবাই আমাকে একটু আদর করতো যেহেতু হলো বাবা টিচার। একটা পর্যায়ে আমি যেখানে পড়াশোনা করতাম আলিয়া মাদ্রাসায়, পরে বাবা বললো যে তোমাকে একটু কমি মাদ্রাসায় পড়তে হবে যাতে কোরআনটা শুদ্ধ হয়। তো পরবর্তীতে আমি কমি মাদ্রাসায় নুরানিতে ভর্তি হই। তো আপনি কি হাফেজ? আমি হেফজ পড়ি নাই, কোরআনটা সহি শুদ্ধ পড়ার জন্য প্রথম 2 বছর নুরানি পড়তে হয়, যাতে এটা সহি শুদ্ধ। সিপারা বা একটা ছোট বই থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একজন বিখ্যাত মানুষ আছেন কারি বেলায়েত হোসেন, উনি বাংলাদেশে এটা নিয়ে এসেছেন। মানে একটা সময় ছিল যখন আমাদের অনেকেই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারতো না, তো এটা ইন্ট্রোডিউস করেছিল উনি বাংলাদেশে, যাতে সবাই স্টুডেন্ট এটা করতে পারে। তো আমি হিফজখানায় গিয়েছিলাম, কিন্তু আমি হিফজখানায় বাড়ি থেকে যাওয়া সেটা অনেক প্রবলেম ছিল, এবং সেখানে রাতে থাকাটাও প্রবলেম, যার জন্য হলো পরবর্তীতে আমি কিতাবখানায় চলে গিয়েছিলাম, এবং সেখানে আমি সরাবেকা পর্যন্ত পড়াশোনা করি। দুটোর মধ্যে পার্থক্য কি, কিতাবখানা হিফজখানা? হিফজখানা হলো কোরআন হিফজ করায়, আর হলো কিতাবখানা লাইক দ্যাট, ওইখানে আপনার অলংকার শাস্ত্র পড়াশোনা করায়, ইসলামিক যে থিওলজিগুলো সেগুলো, অর্থাৎ ইসলামিক কিন্তু আইনশাস্ত্র আছে, তো ইসলামিক আইনশাস্ত্র ওইখানে আমি অধ্যয়ন করি, কারণ আমাদের যে বর্তমান যে রুলস রেগুলেশন এটা ব্রিটিশ লতে চলে, ইসলামিকও অনেক আইন কানুন রয়েছে, অর্থাৎ আপনি মারা যাওয়ার পরে অথবা কেউ মারা যাওয়ার পরে যে সন্তানদের মধ্যে যে সম্পত্তিটা ভাগ হয়, এটা কিন্তু আমাদের ইসলামিক নিয়ম অনুযায়ী হয়। আমাদের যে বিবাহটা হয় এটা কিন্তু ইসলামিক নিয়ম অনুযায়ী, তো প্রত্যেকটা অজু কিভাবে করবে, নামাজ কিভাবে পড়বে, প্রত্যেকটা কিন্তু রুলস এন্ড মানে লাইফস্টাইল পুরোটাই হচ্ছে ওখানে ইসলামিক আইন কলা কানুন। সেখানে ইসলামিক সাহিত্য, ইসলামিক তাহজিব তামাদ্দুন, তারপরে ইসলামিক যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা কিন্তু ব্যাকরণগত দিকও আছে, সেটাও পড়াশোনা করেছি আমি। আমাদের যে ইসলামিক যে সাহিত্য রয়েছে অর্থাৎ আরবি সাহিত্য, সেটাও পড়াশোনা করেছি, এবং সেখানে আমি উর্দু ল্যাঙ্গুয়েজটা শিখি। আপনি উর্দু পারেন? উর্দু বুঝি, কারণ আমার ফুল চর্চাটা না থাকার কারণে। বলতে পারেন না? কিছু কিছু পারি। আচ্ছা। আর হলো উর্দু সাথে সাথে উর্দু ল্যাঙ্গুয়েজ ব্যাকরণগত শেখানো হয় এখানে, সেটাও পড়েছি। পরে ফার্সি ভাষাও পড়ানো হয়, ফার্সিও পড়েছি ওইখানে। অর্থাৎ বেসিক্যালি আমাদের ওইখানে আরবি, বাংলা, ফার্সি, উর্দু এই বিষয়গুলো নিয়ে, এবং অ্যারাবিক সাইডটা দেখো। এবং ওইখানে কিন্তু মাদ্রাসা সিস্টেমের আলাদা আপনার ইনস্টিটিউশন রয়েছে, যেটার আন্ডার পুরো বাংলাদেশে পরীক্ষা হয়ে থাকে, লাইক দেখ যশোর বোর্ড, ঢাকা বোর্ড, এবং তাদেরও একটা বোর্ড আছে যেটাকে বেফাকুল মাদ্রাসুল আরাবিয়া বলে, ওইখানে পড়াশোনা করেছি। তো ওইটার কিন্তু আবার সরকার হলো স্বীকৃতি দেয়নি, এবং এটা কওমি মাদ্রাসা যারা রয়েছেন তাদের স্বীকৃতির জন্য তারা দীর্ঘদিন আন্দোলন করছেন, এবং তাদের অর্থনৈতিক কাঠামোটা সরকারের সাথে নেই। এটা কোনো দানবীর ব্যক্তি বা এলাকার যারা মানুষ রয়েছেন তাদের আগ্রহে গড়ে ওঠা একটা ইকোনমিক সিস্টেম। ওই সিস্টেমটা এটা এসেছিল যখন ব্রিটিশরা এদেশে এসেছিল, তো তখন তাদের একটা শিক্ষা ব্যবস্থা মুসলমানরা গড়ে তুলেছিল, যাতে মুসলমান যে তাহজিব তামাদ্দুন শিক্ষা ব্যবস্থা যাতে ইনট্যাক্ট রাখতে পারে। এটা আপনার ভারতে দারুল উলুম দেওবন্দে এটা ইন্ট্রোডিউস হয়েছিল, যেটাকে এবং পরবর্তীতে পাকিস্তানও আছে, এটা পুরো ওয়ার্ল্ডে এটা আছে এই শিক্ষা ব্যবস্থাটা, এবং বাংলাদেশে ইউজ পরিমাণে যে হিফাজত ইসলামের যারা আলেম ওলামা যাদেরকে আপনারা দেখেন মাওলানা, ওইখান থেকে হয় এটা। এরপরে আমার আব্বু বললো যে আলিয়া মাদ্রাসা পরীক্ষা, এটা আরেকটা মিডিয়াম আলিয়া যেটা, তো ওইখানে আমি পরীক্ষা দিতে বললো। তো পরীক্ষা দিতে গিয়ে ওইখানে আমি তো ম্যাথ ওইভাবে পড়াশোনা করি নাই, ইংলিশও ওইভাবে পড়াশোনা করি নাই যতটুকু প্রয়োজন হয়, কারণ কওমি মাদ্রাসায় একটু কম এটা,
তো আমার পরীক্ষা ছিল 3 মাস। তো পরীক্ষা দিয়েছি, আলহামদুলিল্লাহ সবগুলাতে A+ পেয়েছি। A+ করার পরে এতটুকু পর্যন্ত আমার গ্রামে পড়াশোনা। তো সবাই বলে যে ঢাকাতে পড়াশোনা করতে যেতে হবে এবং ঢাকাতে ভালো ইনস্টিটিউশনগুলো রয়েছে। পরে আমি ঢাকা ড্যামরা দারুন নাজাতে ভর্তি হই, সেখানে হলো আলিম পরীক্ষা দেই এবং সেখানে আসার পরেই আমি পরীক্ষা দেওয়ার পরে ফার্স্ট বয় হয়ে যাই। তো সবার মধ্যে, তো হুজুরদের মধ্যে একটা নাড়া পড়লো যে গ্রাম থেকে এসেই হলো ফার্স্ট হয়েছে। তো একদিন আমাদের যারা টিচার ছিল তারা আবার ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা ছিল। তো একজন টিচার আমাকে তার রুমে ডেকে নিল যে তোমাকে ঢাকা ইউনিভার্সিটিতে যেতে হবে। তো আমি তো কিতাব নিয়ে ব্যস্ত, অথবা দেখা গেছে ওই সময় আমি তাহাজ্জুদ নামাজও পড়তাম, নামাজ টামাজ সব কিছু নিয়ে ব্যস্ত। তো আমি বললাম যে ওইখানে যেতে হবে, আমি তো আরও আলেম হতে চাই। বললো না, তোমার ওইখানে ভালো এডুকেশন সিস্টেম আছে। তো পরে আমি প্রিপারেশন নেওয়া শুরু করি। তো আমার ফার্স্ট ইয়ার পরেই মানে ইউনিভার্সিটি প্রিপারেশন নেওয়া শেষ হয়ে যায়। তো আমার যে ইংলিশ টিচার ছিল উনি বললো যে হ্যাঁ তুমি ভালো করবে ভার্সিটির যে পরীক্ষা আছে সেটাতে। তো আমাদের এখান থেকে যারা ভার্সিটিতে এক্সাম দেয়, দেখা গেছে আমরা যদি 300 জন থাকি 200 জনের ভার্সিটিতে চান্স নেয় এমন করে। তো পরে আমি স্টুডেন্ট মাঝে ঘোষণা দিলাম এবার আমি ভার্সিটিতে ফার্স্ট হবো। মানে আমার সব কিছুই শেষ করা ছিল। তো ইনস্টিটিউশনের ওইখানে আমি আলিম পরীক্ষা দিয়েছি। দেওয়ার পরে এখন কোচিং করবো। তো সব কোচিংয়ে আমাকে একটা অফার দিল যে তুমি যে কোনো কোচিংয়ে ক্লাস করতে পারবা, তোমার জন্য ফ্রি। তো আমি পরে ফার্ম গেটে চলে আসি। আসার পরে ফার্ম গেটে ক্লাস শুরু করি। কোনো কোচিং সেন্টারে বাংলা, কোনোটা ইংলিশ, যেটাতে ভালো ওইটাতে ক্লাসগুলো করতাম এবং এক্সারসাইজ করা শুরু করি। তো ওই সময় ফার্ম গেটে যখন এসেছি তখন হলো এখানে থাকতেন কই ফার্ম গেটে যখন ক্লাস করতেন? এটাই আমি শেয়ার করতেছি যে ওইখানে আসার পরে আমি একটা মেসে উঠেছি, কারণ অনেকগুলো আমরা এই ফ্রেন্ড যারা জানুন না জাতের আমরা একটা মেসে উঠেছি। ওঠার পরে আমরা 1 মাস হলো আমরা ক্লাস করেছি এই ফার্ম গেটে বিভিন্ন কোচিংয়ে। তো একদিন রাতের বেলা আমি বাংলা শীত পড়তেছিলাম। তো হুট করে দেখি দরজায় ঠক ঠক আওয়াজ। তো আমি চিন্তা করলাম কে আসছে এত রাতে, আমি একটু দেখি। দরজাটা খুলে দেখে হলো বিশাল বিশাল অস্ত্র নিয়ে অনেকগুলো লোক ঢুকতেছে। তো বললো এই তুমি কি করো? আমি বললাম স্যার আমি তো বাংলা শীত পড়তেছি, আমি পরীক্ষার দিব। বললো যে তুমি শিবির করো। আমি বললাম না, আমি তো শিবির করি না। তো বললো যে তুমি এইখানে কেন? আমি বললাম এই যে পরীক্ষার জন্য আমি প্রিপারেশন নিচ্ছি, এখানে মেসে উঠেছি। ওরা কিছুই শুনলো না, আমাদের সবগুলোকে মারা আরম্ভ করলো যারা স্টুডেন্ট ছিলাম ওইখানে। কতজন ছিল? আমরা 12 জন ছিলাম। এরিয়া কোনটা ছিল? কোথায়? তেজগাঁও, তেজকুনিপাড়া এটা। Okay. তো তারপরে হলো আমাদের বললো যে স্যার আমি তো শীত পড়তেছিলাম, আমার তো এক্সাম আছে সামনে। বললো না, এখানে আন্দোলন হয়েছে, আমাদেরকে পুলিশ বলেছে যে এখানে তোমরা ষড়যন্ত্র করতেছো। তো পরে আমাদেরকে মেরে টেরে রাতে হলো অনেকগুলো, মানে ওরা যেভাবে কথা বলতেছিল মনে হচ্ছে মদ খেয়ে আসছে, চোখ লাল লাল, খুবই ট্রাঙ্কে অবস্থা, জাস্ট সবাইকে গালাগালি করতেছিল। তো আমি তো তখন ছোট ছিলাম, মাত্র ইন্টার পরীক্ষা দিয়েছি। তো পরে বললো চলো সবাইকে চলো। তো গাড়িতে উঠাইলো, চোখ বেঁধে এক জায়গায় নিয়ে গেল। চলো বলতো নাকি একদম বলতো বেটা চল? মানে আমি একটু ভদ্র ভাষা বললাম, এটা একদম বলে হারামজাদা চল এরকম। তো এখানে নিয়ে আমাদেরকে থানায় নিয়ে গেল। তো চোখ খুলে দেখি একটা অন্ধকার প্রকোষ্ঠের রুমে আছি। তখন কি চোখ বেঁধে নিয়ে গেছে আপনাদের? চোখ বেঁধে নিয়ে গেছে। ওইখানে যাওয়ার পরে হলো খুলে দিছে। তো ওইখানে দেখছি যে প্রথমে ঢুকার পরে ওরা খুব আনন্দ উল্লাস করতেছে এই থানার মধ্যে। তো আমি যেই আমাদের রুমের যে দারোয়ান ছিল তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, যে মদ ধরা পড়েছে, অর্ধেক হলো জমা দিয়েছে, অর্ধেক হলো ওরা খাচ্ছে, মেয়ে নিয়ে উল্লাস করতেছে। আমি কি বলবো, আমি তো থানাতে। কোন থানা এটা? এটা হলো তেজগাঁও থানা। কত সালের কাহিনী এটা? এটা 13 সালের কাহিনী। থানাগুলোতে এমনই হয়, আমি হয়তো আরো বিস্তারিত বলতে পারবো। তো পরবর্তীতে আমি ওইখানে বসে আছি। তো পরবর্তীতে দেখলাম আরো অনেককে ধরে নিয়ে আসছে। পরে আমাদেরকে রিমান্ডে নেওয়া হলো। রিমান্ড বলতে ওসির রুমে নেওয়া হলো। তো ওসি বলতেছে যে এই তুই তো ইনোসেন্ট, তোকে কেন ধরে নিয়ে আসছে? আমাকে উদ্দেশ্য করে বলতেছে। তখন একজন এসআই বলতেছে স্যার আজকে না কোটা হলো 24টাকে ধরতে হবে, তো এর মধ্যে একটা নাহলে আমরা কোটা পূরণ করবো কিভাবে? ওসি বললো হ্যাঁ তাহলে কোটা পূরণের মাল এগুলাকে ঠিক আছে নিয়ে এসেছে, ভালো হয়েছে। তো পরবর্তীতে আমাকে মানে লাঠি দিয়ে ওসি 2-3টা বাড়ি দিল। ওসির নাম কি ছিল? ওসির নামটা আমার মনে নাই। 13 সালে সার্চ করলে পাওয়া যাবে এই সময়। কখন বের করে ফেলবে? না, আমি পরে এসআইটাকে খুঁজে পাইছিলাম। এসআইর নামটা ছিল ইসমাইল।
ও ওকে। ওসি তারপর তো থানায় যখন বসে তখন তো পোশাক পরে বসে না, নামটা মানে দেখতে পাই না। এসআই ইসমাইল ছিল, ওরে পরে আমি পাইছিলাম একটা সালাম আন্দোলনে দিছিলেন? ওর উত্তম মাধ্যম দিয়েছিলাম নিজ হাতে। কত সালের এটা? ওকে পেয়েছিলাম 18 সময় কোটা আন্দোলনে, এসআই কে পরে। তো এখন আমাকে বললো ঠিক আছে। তারপরে একটু পরে আমার হলো চোখ বেঁধে ফেললো, চোখ বেঁধে আমাকে আবার হলো মার দেওয়া শুরু করলো মোটা লাঠি দিয়ে। তো একটা পর্যায়ে আমি হাফ সেন্স হয়ে যাই। তারপর আমার পা বাঁধলো, মাথা নিচের দিকে দিয়ে একটা জায়গা টাঙিয়ে দিল। তো অনেক প্রহার করলো, কিন্তু প্রহার করার পরে হলো মানে আমার পুরা সেন্সলেস। কারণ আপনাকে যখন পুলিশ মারে তখন আপনি সেন্সটা ধরে রাখতে পারবেন না, কারণ সেন্স ধরে রাখলে আপনার জীবন নাশের একটা আশঙ্কা আছে এবং হলো ব্যথাটা বেশি পাওয়া যায়। তো একটা মারার সময় একটা সেন্সলেস হয়ে যায়। তো আমারও সেন্স চলে গেছে। আমার যখন সেন্স ফিরছে তখন হলো আমার একটা রুমের মধ্যে পড়ে আছি। তো রুমের মধ্যে পড়ে আছি, ওটা এত অন্ধকার রুম, এটা মানে কোন টাইমে কি হচ্ছে আমি কিছুই টের পাই না, কখন সকাল কখন দুপুর কোনোটাই টের পাওয়া যায় না। এটা অন্ধকার রুম, তো দিন কখন হয় রাত কখন হয় কোনো কিছুই টের পাওয়া যায় না। আয়নাঘর টাইপেরই। আয়নাঘর টাইপের এটা, আয়না এটা গারদ, মানে পুলিশের হলো গারদ টাইপের এরকম কিছু বলে আর কি, যেটাকে আসামিকে নিয়ে রাখা হয় ওইখানে। তো আমি তো তখন নামাজ পড়তাম, তো চিন্তা করলাম ঠিক আছে নামাজটা পড়ে নিই। তো নামাজের জন্য আমি যখন দাঁড়াচ্ছিলাম, তো আমি দাঁড়াতে পারতেছিলাম না। তো আমার ডান পাটা হলো ওই মারার সময় ভেঙে গিয়েছিল, ওর আমি দাঁড়াইতে পারি নাই। তো আমি বসে বসে নামাজ পড়তেছিলাম, তো আমাকে আরেকবার নিয়ে গিয়েছে, এই তুই তো নামাজ পড়তেছিস, কত বড় সাহস, রিমান্ডে দিয়েছি তারপরে এই অবস্থা। তারপরে আরেক দফা হলো আমাকে মার দিল। নামাজ পড়ার জন্য পিটার বাবা? ওরা মানে মনে করে যে জামাত অথবা শিবির অথবা সে নামাজ পড়ে এত অবস্থা। এখন জামাত শিবিরে যে শুধু নামাজ পড়ে এমন না, কারণ আমি যে মাদ্রাসা পড়াশোনা করেছি এটা হলো জমিয়তুল মুদাররিসিন, এটা হলো আপনার সারসিনা যে তরিকা আছে তরিকা, ওনারা কিন্তু আবার 5 ওয়াক্ত নামাজ পড়াশোনা করে। এটাই আমাদের শিক্ষা ছিল এবং আমার ফ্যামিলিতেও শিক্ষা ছিল যে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। অনেক মানুষ নামাজ পড়ে জামাত শিবিরকে ঘৃণা করে, এরকম তো আছেও। হ্যাঁ, নামাজ ব্যাপারটার সাথে তো জামাত শিবিরের সাথে কোনো লিঙ্ক নেই। তো পরবর্তীতে আমাকে তারা 2 দিন পরে হলো আমাকে থানায় পাঠালো। যখন এটা খোঁজ হয়েছে, এর আব্বু যোগাযোগ করলো যে আমাকে খুঁজে পাচ্ছে না তারা। তো পরে পুলিশ যে ছিল, ওই যখন নিয়ে আসে আমার প্যান্টের পকেটে কিছু টাকা ছিল, তো যে সেন্ট্রি ছিল তাকে আমি টাকা দিয়ে বললাম আমার আব্বুর সাথে আমি একটু কথা বলতে চাই। পরে আব্বুকে যখন জানাইলাম, আব্বু খোঁজ পাইলো। পরে সবাইকে খোঁজ দিল, সাংবাদিক এবং যারা আছে। তো আমাদেরকে তো এরকম যে গুম করে ফেলার চিন্তা। তো পরবর্তীতে আমাদের কোর্টে উঠাইলো। অনেক মানুষকে এভাবে গুম করে ফেলছে যাদের ফ্যামিলি জানে না বা জানানো হয় না তাদেরকে। পরে ওইখানে বললো যে তোমাদেরকে জেলে পাঠিয়ে দেওয়া হবে। তো তখন তৎকালীন সময়ে আমাদেরকে পরবর্তীতে থানায় নিয়ে এসে জেলে পাঠিয়ে দিচ্ছে। আমাদেরকে কাশিমপুর নেওয়া হয় না, আমাদের হলো ঢাকা কেন্দ্রীয় কারাগার তখন ছিল। এটা এখন জাদুঘরে রূপান্তর করা হচ্ছে। তো ওইখানে ঢুকার পরেই সব কিছু হলো কাপড় টাপড় খুলে ফেলে, চেক টেক করে ঢুকায় এটা। আর যাদের টাকা পয়সা আছে ওদের জন্য কোনো কিছুই না, ওদের জন্য জেল খুবই আরাম। তো ওইখানে তারপরে আমরা প্রবেশ করার পরে মানে আমরা ঢুকার পরে ডিরেক্ট একটা ভবন আছে, ওটাতে সাইদি সাহেবকে রেখেছিল। তো সাইদি সাহেবকে উনি কিন্তু যারা জেলে আসে ওইখান থেকে দেখতে পারতো, সবাইকে হায় দিত। তো প্রথম আমি সাইদি সাহেবকে দেখিয়ে জেলে, এবং শুনেছি যে ওনাকে জেলে নিয়ে রাখছে। তো পরবর্তীতে আমাদের একটা জায়গা নিয়ে গেল, যেটাতে এক রুমে সবাইকে একসাথে রাখে। এখান থেকে চালান বলে, চালান রুম এটা, অর্থাৎ এখান থেকে বিভিন্ন জায়গায় পাঠানো হয়। তো চালানের আবারই বড় একটা বাণিজ্য আছে, মানে যে যত টাকা বেশি দিতে পারবে সে তত ভালো থাকবে। এবং খাবার দাবারও হলো ওইভাবে, ওইখান থেকে বিভিন্ন জন হলো তাদেরকে কিনে নিয়ে যায়। এটা হলো বিএনপি যারা গিয়েছিল, এবং আপনার পরিমলের নাম শুনেছিলেন মনে হয়, বিকারুন্নেসা, ও দেখি ওইখানে একটা গডফাদার, ও হলো ওইখানে খাবার দাবারের ব্যবস্থা করে। তো আমার ওনার সাথে একবার কথা হয়েছিল, উনি বললো আমি এখানে ভালো আছি, এখানে ভালো টাকা ইনকাম, আমার বাইরে যাওয়ার প্রয়োজন নেই। তো ওইখানে আমাদেরকে ইলিশ ফাইল দিত। ইলিশ ফাইলটা হলো যে আপনি কাত হয়ে ঘুমাতে হবে, এভাবে আপনি ঘুমাইতে পারবেন না, যাতে হলো মানে কনজাস্টেড তো জায়গাটা, একদম এভাবে হলো সরু হয়ে ঘুমাইতে হয়। এবং 2টা পায়ের মধ্যে আরেকটা পা দিত, যাতে হলো স্পেসটা কম লাগে। মানুষ অনেক, স্পেস হলো অনেক কম। এটা কি নাকি আমদানি বলে, মানে আমদানি, হ্যাঁ, চালান রুম আমদানি বলে। তো ওইখানে আমি ছিলাম। এখন খাবার দাবার তো এখনো আমি খাইনি। তো
তো পরে হলো বললো ঠিক আছে তোদের জন্য খাবার দাবার, তো খাবার দাবার দিয়েছে। এখন আমি তো দেখে টাসকি খেয়ে গেছি, সেখানে হলো একটা রুটি দিছে আর খিচুড়ি দিছে, ওইটার মধ্যে হলো পোকা প্রথমে। তো পরে আমি একটু এই রুটিটা নিয়ে একদিন ঘুরেছি এবং এই খাবারটা আমি খাইতে পারি নাই। পরে এক ভাই আসছে, উনি আমাকে খাবার দিয়েছে কিছু। জেলের ভিতরে আসলে টাকা থাকলে সব কিছুই হয়। তো ওইখান থেকে পরবর্তীতে আমাদের আবার হলো জেলে ম্যাজিস্ট্রেট কোর্টে নেওয়া হলো, যেটা হলো পুরান ঢাকা, এবং ওইটারও আরও খুব বিশ্রী অবস্থায়। একটা গাড়িতে প্রিজন ভ্যান অনেকগুলা লোক উঠায়। তো আমি যদি কখনো আল্লাহ চান্স দেয়, ইনশাল্লাহ জেল ব্যবস্থাটা পরিবর্তন করবো, যেই ধরনের অমানবিক পরিশ্রমের মধ্য দিয়ে সবাই নেয়। তো পরবর্তীতে আমাদের সেখানে যাওয়ার পরে বললো যে ওদেরকে কাশিমপুর পাঠিয়ে দেওয়া হোক। তো কাশিমপুর ছিল হাই সিকিউরিটি জেল। তখন পর্যন্ত আপনার আঙ্কেলের সাথে দেখা হয়েছে? না, তখন পর্যন্ত আমার ফ্যামিলির কারোর সাথে দেখা হয়নি। ওরা আমাকে কাশিমপুরে পাঠিয়ে দিল। তো আমাকে 4 নম্বর ভবন আছে সেটাতে রাখলো। তো রাখার পরে প্রথম দিন যাওয়ার পরেই প্রথমে ভবনে পাঠানো হয় না, ওইটাতে আবার একটা আমদানি আছে, এই জেলের মতনই ওইখানে একটা আমদানি, অনেক মশা। তো ওইখানে আরেকটা প্রবলেম হলো, অনেকেই হলো মানে মানুষ যখন নতুন আসে বুঝে না, তাদেরকে বোকা বানানোর চেষ্টা করে, এবং অনেক ধরনের বিভিন্ন ধরনের বিশ্রী লোক আছে। তো এক ভাই বলল যে তোমাকে আমি প্রটেক্ট করব এবং তোমাকে সব কিছু থেকে ইনশাল্লাহ আমি নিরাপদ করব। তো উনি মনে হয় তাবলিগের সাথে রিলেটেড বা কোনো কিছু। তো পরবর্তীতে ওই রাতে হলে উনি আমাকে প্রটেক্ট করেছে, অর্থাৎ ওইখানে ধরেন চাকু দিয়ে কেটে দেয় মানুষকে, তারপরে হলো চুলগুলা কেটে দেয়, কানগুলা কেটে দেয়, আঘাত করে। যারা ওই ধরনের মানে সন্ত্রাসী টাইপ হলে কিছু করে না। আপনি যে মুভিগুলা দেখেন একটু বোকাশোকা থাকলে প্রথমে যায় তাকে যেভাবে যে নির্যাতনের মধ্য দিয়ে নেয় ওইভাবে নেওয়া হয়। তো ওই ভাই আল্লাহ আমাকে মিলাইয়া দিচ্ছে, ওই ভাই হলো এগুলা থেকে আমাকে প্রটেক্ট করেছে। পরের দিন হলো আমাদের বিভিন্ন রুমে পাঠিয়ে দেওয়া হলো। তো ওইখানে হলো আমাদের এই স্টিলের থালা দিয়েছিল, একটা গ্লাস দিয়েছিল আর একটা কম্বল দিয়েছিল। সারা রাত লাইট জ্বলতো, আমরা ওইভাবে থাকতাম। তো একদিন রাত্রে আমি ওয়াশরুমে গেছি, যাওয়ার পরে দেখি একটা লাশ ঝুলে আছে। তো পরবর্তীতে আমি রুমে এসে সবাইকে ডাক দিলাম যে কী হয়েছে। তো ওইখানে এক লোক হলো আত্মহত্যা করছে, অর্থাৎ সেই তার জীবনের এমনি তার সাথে আমার গল্প হয়েছিল, তার জীবনের অনেক বড় হিস্ট্রি, তার মা বাবা কেউ জানে না সে যে জেলে, এবং তাকে অনেক ছোটবেলায় জেলে নিয়ে আসা হয়েছিল। এবং এটা হলো জাসদের কাহিনী। জাসদের অনেক লোককে জেলে নেওয়া হয়েছিল ছোটবেলায়, যাদের বিয়ে করে নাই আন্দোলনের কারণে নেওয়া হয়েছিল। উনি জাসদ করতেন। তো পরে তো আমি তো সবাইকে চিৎকার দিছি। পরে রাতে পুলিশ আসছে, এবং পুলিশ এসে দেখানো হয়েছে, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, যে হসপিটালের চিকিৎসার অভাবে উনি মৃত্যুবরণ করেছে। ওই আত্মহত্যা যে করেছে এটা দেখায়নি। আরেকদিন হলো এই ওয়াশরুমটা অনেক ডিফিকাল্ট ছিল ওই রুমটার ভিতরে। তো ওই পা হলো ভিতরে আটকে গেছে, পরে পা কেটে হলো ওনার এটা বের করছে। তো আমরা হলো অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি, যার জন্য হলো পরবর্তীতে লাইফ আমাদের কাছে কঠিন মনে হয়নি। ওইখানে পরবর্তীতে আমি তাদেরকে বললাম যে আমি এই রুমে থাকবো না, এবং ওই রুমে হলো অনেক সন্ত্রাসী, মানে যারা বড় বড় সন্ত্রাসী তারা ছিল। তো একদিনের একটা কাহিনী, সেটা হলো আমাদের রুমে বাবা এবং ছেলে থাকতো। তো বাবা ছেলে এটার গল্প শুনতাম, ওরা বাবাও বড় সন্ত্রাসী, ছেলেও বড় সন্ত্রাসী। তো বাবা ছেলে খাবার নিয়ে একদিন মারামারি করতেছিল। আমি বললাম কি হয়েছে আপনাদের? তো ছেলে বলতেছে মা খাবার পাঠাইছে, এখন হলো আমার জন্য পাঠাইছে আজকে, বাবার জন্য পাঠায় নাই। অর্থাৎ মা খাবার নিয়ে আসলে দুজনের জন্য আলাদা, অর্থাৎ দুজনের আলাদা আলাদা সাম্রাজ্য, এবং দুজনেই এই খাবার নিয়ে হলো মারামারি করতেছে। তো আমি তো খুবই অবস্থা খারাপ। পরে ওইখানে ওই সময় বিডিআর এর অনেক ভাইকে নিয়ে যাওয়া হয়েছিল, যারা বিডিআর হত্যাকাণ্ডের সময়। তো তারা খুব ভালো ছিল, তারা নামাজ রোজা পড়তো এবং খুবই ডিসিপ্লিন তারা ফোর্স, এবং ওইখানে যারা জেলে নিয়ে গিয়েছিল তারা খুব ভালো মানুষ ছিল। আমি একজনকে আমার সমস্যার কথা বললাম। তো জেলে হলো কারেন্সি বলতে হলো সিগারেট, অর্থাৎ আপনি কোনো টাকা ব্যবহার করতে পারবেন না। সেখানে হলো কার্ড দেওয়া হয়, মনে হয় কার্ড দেওয়া হয় পিসিতে, আপনি পিসি থেকে কিছু ক্রয় করতে পারবেন। কিন্তু কাউকে যদি কোনো কাজ করাতে চান লাইক দ্যাট, আপনার জামা কাপড় ধুয়ে দেওয়া বা কোনো হেল্প, বা ওই পিসি থেকে সিগারেটটা কিনে তাকে দিলে সে হলো এটার বদলে করতে, আবার সেই সিগারেটটা পিসিতে জমা দিলে এটাই টাকাতে আবার কনভার্ট করা যায়। সিগারেট ইজ এ কারেন্সি, সিগারেট লাইক দ্যাট কারেন্সি। তো উনি আমাকে বুদ্ধি দিল, তুমি পিসি থেকে 2 প্যাকেট সিগারেট নিয়ে আসবা। তো আমি সিগারেট নিয়ে আসছি। তো উনি একজনকে দিয়ে বললো যে ওকে ওই আরেকটা বিল্ডিংয়ে ট্রান্সফার করো। তো পরবর্তীতে ওই আমি সিগারেট এনে দিয়েছিলাম, তো আমাকে আরেকটা বিল্ডিংয়ে ট্রান্সফার করা হয়েছে।
ট্রান্সফার করার পরে আমি ওইখানে গিয়েছি, গিয়ে দেখলাম শিবিরের অনেক ভাইদেরকে পাইলাম যারা ফোকাসে ক্লাস টিচার ছিল। তো তাদের কাছে আমার এই পরিস্থিতি বর্ণনা করলাম। তারা বললো যে ঠিক আছে, আমরা তোমাকে পড়াশোনা করাবো। আমার আগের থেকেই মোটামুটি প্রিপারেশনটা ছিল, যেহেতু ভার্সিটির জন্য আমার মোটামুটি ফুল সিলেবাস কভার করা ছিল। তো ওইখানে হলো যুগান্তর পত্রিকা আসতো, ডেইলি স্টার আসতো, আর হলো টিভি ছিল যেটাতে কোনো কিছুই চলতো না। তো পরে আমি ডেইলি স্টার প্রত্যেকদিন পড়াশোনা শুরু করি, এবং সেখানে হলো একটা ইংলিশ ডিকশনারি পাইছি, আমি এটা মুখস্থ করে ফেলি। এবং পরবর্তীতে আমি একজনকে টাকা দেওয়ার পরে কিছু হলো বই নিয়ে আসি, তারপর আমি অ্যাডমিশনের তো পুরো রিভিশন দেওয়া শুরু করি। তো আমাদের ওই জেলে নিচতলায় তখন ক্লাস হতো, সাইবার সিকিউরিটি ক্লাস, ল ক্লাস, যারা যারা জেলে এক্সপার্ট ছিল তারা। তো পরবর্তীতে ওই সময় হলো বিএনপির অনেকরাই জেলে নিয়ে আসে। তো আমি নিচে নেমে একদিন ব্যায়াম করতেছিলাম, তো একজন আমার গায়ের সাথে লাগলো, বললো এই তুমি আমাকে চিনো, আমি কে? আপনি কে? বলো যে আমি বিএনপির অমুক জায়গার অমুক বড় নেতা। তো আমি বললাম কি হয়েছে, বুঝতে আমার গায়ের সাথে লাগছে কেন? আমি বলছিলাম ব্যায়াম করতে গেলে তো লাগতেই পারে, উনিও ব্যায়াম করতেছিলেন, আমিও ব্যায়াম, এটা একটা সচরাচর। আমি বললাম আল্লাহ, এই লোক কেন পলিটিক্স করে মনে হয়। তা আমার কথাটা ছিল, আমি প্রথম থেকেই যে জিনিসটা ছিল যে প্রত্যেকটা মানুষেরই সমান পৃথিবীতে, হোয়াট এভার সে পলিটিক্স করুক আর যাই করুক, যাই ইয়া করুক না। তো আমি পরে একটু টের পাইলাম, অর্থাৎ আমার কাছে যে সে অনেক বড় কিছু, এটা কোনো কিছু মনে হয় নাই। ঠিক আছে, পলিটিক্স করতেই পারে, ও পলিটিক্স করে, আমি পড়াশোনা করি, তাহলে ওর মধ্যে আমার মধ্যে কী পার্থক্য? তো পরবর্তীতে এইভাবেই তো হুট করে একদিন হলো আমাদের ওই রুমে আরও কিছু লোককে নিয়ে আসলো, এবং পাশের রুমে নিয়ে আসলো। তো আমি জিজ্ঞেস করলাম আপনারা কারা? বললাম আমরা ছাত্রদল। তো বললাম আপনারা জেলে কেন? বললো যে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির 153 জনকে একসাথে হলো জেলে নিয়ে আসছে। তো বললো যে আমরা তো রাজনীতি করি এরকম। তো পরে আমি ছাত্রদলের ছেলেদের সাথে আড্ডা দেওয়া শুরু করলাম, ওদের জীবন কাহিনী সংগ্রাম শুরু করলাম। অনেকের অনেক কষ্ট, অনেকে পায়ে গুলি করা হয়েছে, এবং সেখানে শিবিরের ছেলেদের কথা শুনলাম। মানে এমন এক ভাই পেয়েছে, তারা হলো মারতে মারতে মাংসগুলা শরীর থেকে আলাদা করে ফেলছে, এবং তার হাড্ডির থাকে মাংসগুলা আলাদা। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনারা এখানে নিয়ে আসছে, আপনাদের কি টাকা পয়সা কেমনি কি করেন? তো বললো যে না, আমাদের জন্য দল আছে, দল সবকিছু দেখে। তো আমার তো ফ্যামিলি থেকে পাঠাচ্ছে, তো আমার জেলে টাকা দিলে মানে কয়েকদিন পরে খরচ হয়ে যায়, কারণ সবকিছুর প্রাইসটা অনেক বেশি। একটা সিঙ্গারার দামই অনেক বেশি, বাইরে দেখা গেছে 10 টাকা, 20-25 টাকা করে একটা সিঙ্গারা ছিল। আর এখানে প্রত্যেকটা জিনিস হাই প্রাইস। ওইখানেও দুর্নীতি, ওইখানেও তো বড় দুর্নীতি, বড় সিন্ডিকেট আছে। তো পরে ওনারা দেখি যে বারান্দার মধ্যে সবাই ঘুমায়া হলো সিগারেট টানে। আমি বললাম ভাই, আমি তো তখন খুবই নতুন, আমি বললাম ভাই এত সিগারেট খাচ্ছেন কেন? কথা বলিও না, খুব টেনশনে আছি। বললো, তো পরে খোঁজ পাইলাম এটা হলো বেনসন খাচ্ছে ওরা। তো আমি বললাম এই বেনসনের দাম কত? তখন মানে 12 টাকা করে ছিল। তো ওরা হলো পিসি থেকে সিগারেট পাওয়া যেত, তো আমি তো শুনি যে সিগারেট দিয়ে হলো কারেন্সি, অর্থাৎ একটা কাজ থেকে আরেকটা কাজ করা যায়, ওরা দেখি খায়। তো পরে বললাম যে ভাই আপনাদের খাচ্ছেন এটা কত করে? বলে এক একটা দাম 12 টাকা করে। তো আমি বললাম ভাই এত টাকা কই পান? দল দিচ্ছে। কয়েকদিন পরে সবার মধ্যে দেখি চিল্লা ফাল্লা, বললো ম্যাডাম টাকা পাঠাচ্ছে না, মাত্র 5,000 টাকা করে পাঠাইছে, আমাদের প্রতিদিন সিগারেট খাওয়া লাগে না, আমরা দল করি এত কষ্ট করে। সবাই হাম্বিকাম্বি করে অবস্থা, জেলারদের খোঁজ দিয়ে দিয়েছে যে কি করা যায় এদেরকে, ওরা সিগারেট না খাওয়ার কারণে ক্র্যাক হয়ে উঠছে পুরা। তো এদিকে শিবিরের যারা হচ্ছে তারা মজা নিতেছে, দেখ ওরা হলো মাদকাসক্ত, এগুলা পাগল হয়ে যাচ্ছে। এবং শিবিরে যারা, ওরা খুব ভালো ছিল, ওদের মনে সংগঠন থেকে ভালো ফাইন্যান্স আসতো, টাকা পয়সা আসতো, ওরা নির্যাতিত বেশি, বাট কিন্তু সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করতো। তো পরে আমি শিবিরের সাথে মিশে গেলাম, দেখি যে ওদের পরিবেশটা ভালো এবং সবাই একসাথে খাওয়া দাওয়া করে। এবং তো আমি তো ছোট ছিলাম, দেখা গেছে ওরা ফল টল নিয়ে আসলো, আমাকে বেশি খাওয়াইতো। পরে ডাবির তৎকালীন শিবিরের প্রেসিডেন্ট ছিল যে মোহাব্বত, উনি তার্কিত একটা কনফারেন্সে যাওয়ার সময় ওনাকে আটকিয়ে নিয়ে আসে একদম এয়ারপোর্ট থেকে। উনি আমাকে ইংলিশ পড়ানো শুরু করলো। তারপরে আমার ডিপার্টমেন্টের পরবর্তীতে আমি তো মার্কেটিংয়ে চান্স পেয়েছি, তো ডাবির মার্কেটিং ডিপার্টমেন্টের আশিকির নামে এক ভাই, উনি আমার ইংলিশ পড়ানো শুরু করলো, এক ভাই বাংলা পড়ানো শুরু করলো। পরে আমারও প্রিপারেশনটা খুব ভালো হচ্ছিল, এবং তাদের সাথে আমি ইংরেজি চর্চা করতাম, বাংলা চর্চা করতাম, সব কিছু চর্চা করতাম। ওইখানেও অনেক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছিলাম। যেমন আমি একটা সময় ভিতরে হসপিটাল আছে, হসপিটালে গিয়েছিলাম। পরে এক লোক আমাকে আয়সা বলে, তুমি আমার বুকে জোরে জোরে ঘুষি দাও তো, দেখো আমার কোনো কিছু হয় কিনা। তো আমি বুকে অনেক জোরে জোরে ঘুষি দিতেছি, তো ওই লোকের হলো কিছু হয় না। আমি কিন্তু জিএমবি। আমি কি, আপনি জেলে কি করেন? তো আমাদের সবাইকে ধরে নিয়ে আসছে।
একদিন বের হলাম, এক লোক হলো ল্যাংটা হয়ে সবাইকে গালি দিচ্ছে। বললাম ভাই আপনার কি? বললো আমি পাগল, আমাকে সবাই পাগল মনে করে, কিন্তু আমি আসলে পাগল না। উনি হলো জাসদ করতো, ছোটবেলা নিয়েছে, এখন পাগল হয়ে জেলে ঘোরাফেরা করে। আবার বের হইলাম, একজনে দেখি মশা মাছি মারতেছে মিঠাই দিয়ে। আমি বললাম ভাই আপনি এত কষ্ট করেন কেন, যে আপনি মিঠাই দেন, আবার এই মশা মাছি আসে তাদেরকে মারে আবার হলো গণনা করে রাখে। তো আমি বললাম আপনাকে এই শাস্তি কে দিয়েছে? তো আমাকে কোর্ট থেকে এই শাস্তি দিয়েছে। অনেক ধরনের, ওইটা আসলে পৃথিবীর আলাদা একটা জগৎ। তো এরপরে সেখানে আবার ওই যে কামরুজ্জামানের খোঁজ পাইলাম, তাকে মানে পাঠার সাথে রাখা হয়েছিল এবং সেখানে সে অনেক কষ্ট ছিল। আমি একদিন দেখতে গিয়েছিলাম। তারপরে কাদের মোল্লাকে পেয়েছিলাম, উনি হলো কই মাছ রান্না করে খাওয়ায় সবাইকে এবং বাগানের মালিক ছিল এবং জেলে সবাই ওনার প্রশংসায় পঞ্চমুখ ছিল যে উনি ভালো কই মাছ রান্না করে খাওয়াইছে। তো আমি ওই দিন হলো ভাগ্যক্রমে হলো এই হসপিটালে ছিলাম, জেলের ভিতরে। তো ওই দিন হলো যে হেফাজতের আন্দোলন চলছিল, জুনায়েদ বাবুনগরীকে হলো নিয়ে আসছিল। জুনায়েদ বাবুনগরীর পায়ে হলো আঘাত, হসপিটালে হলো জেলে নিয়ে আসা, তাকে নিয়ে আসছিল। তো বাবুনগরী সাহেব হলো রাতে এরকম, ওনাকে আমি শ্রদ্ধা করতাম যেহেতু কমি মাদ্রাসা করতাম। তো ওনাকে হলো কাদের মোল্লার খাবার পাঠাইছে। উনি বললো এই খাবার খাবো না, জামাত ইসলামের খাবার আমি খাবো না। তো কাদের মোল্লার লোকরা বলে গেল যে ঠিক আছে, না খাইলেও একটু রেখে দেন। পরে রাতের বেলায় উনি দেখে উঠে খাচ্ছে। আমি বললাম ভাই আপনারা এখন একটু আগে বললেন খাবেন না, এখন কেন খাচ্ছেন? বললো সবার সামনে তো খাওয়া যায় না, নাহলে আবার আমাদের রাজনীতি থাকবে না। পরে কাদের মোল্লার উনি কই মাছটা খাইলেন এবং বললেন যে না, ওরা ভালো মানুষ, এমনি অত খারাপ মানুষ না। তো আমার এভাবে হলো জেলে 3 মাস কেটেছে এবং আসা যাওয়া, জেলের হিস্ট্রিটা একদিন সময় করে ইনশাল্লাহ বলবো নি, অনেক বড় কাহিনী। জেল ব্যবস্থা পরিবর্তন করতে হবে। পরে আমি জেল থেকে মুক্তি পাইলাম, আমাকে 3 মাস 17 দিন পরে জামিন দিল এবং দেওয়ার পর আমি, আমার শুধু একটা গায়ে গেঞ্জি ছিল এবং একটা লুঙ্গি ছিল। এদিকে তো খুবই যে কি করব। তো বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে আব্বু আম্মু বলতেছে কি করবি, এখন আর ভার্সিটি প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নেই। তো আমি ওই লুঙ্গি আবার গেঞ্জি পরে হলো ঢাকা চলে আসছি। আসে এক ভাইকে ফোন দিছি যে আমার তো এটা কমপ্লিট করতে হবে ভার্সিটির পরীক্ষা। তো পরবর্তীতে আমি 2-3 দিন পরে হলো এই আমাকে আবার খুঁজতে আসছে, গ্রেপ্তার করে আসছে। অর্থাৎ যাদেরকে একবার থানায় নিয়ে যায় তাদের ওই মামলা ধরে ওরা কোথায় আছে, কোথায় কি খুঁজ লাগিয়ে লাগিয়ে তাদেরকে আবার খুঁজতে যায়। তো তারপরে হলো তখন ডিবি পাঠাইছে। আমি বললাম ভাই কয়েকদিন আগে আমাকে আপনি নিলেন, এখন আমি কয়েকদিন পরে ভার্সিটি পরীক্ষা দিব। তো ডিবির যিনি ধরতে গিয়েছে, ঠিক আছে ছেলেটাকে ছাড়া দেয়, ছেলেটার হয়তো বা ভার্সিটির অনেক ডেডিকেশন, ওকে ছাড়া দেয়। তো পরে আমাকে ছাড়া দিছে। তো কয়েকদিন পরে ভার্সিটি পরীক্ষা হলো। আমার মনে আছে আমি উদয়নে আমার কেন্দ্র পড়েছিল, আমি পরীক্ষা দিলাম। পরীক্ষা দিয়ে মসজিদে নামাজ পড়লাম, আল্লাহর কাছে দোয়া করলাম। পরীক্ষার দিন আসলে সবাই খুব আল্লাহর কাছে বেশি কাছে চলে যায় পরীক্ষার সময়। পরে রেজাল্ট দিল, আমাকে তো সবাই ফোন দেওয়া শুরু করছে যে আমার সিরিয়াল আসছে 11। তো আমি এটা নিয়ে আমি বুঝতেছিলাম না যে 11তম সিরিয়াল। এখন সবাই আমাকে ফোন দিচ্ছে, কংগ্রেচুলেশন। আমি বললাম ভার্সিটিতে পরীক্ষা দিচ্ছি, এটা কি? আমার তো এদিকে মন খারাপ আছে, এবার তো আমি এই জেল টেলের কারণে ফার্স্ট হইতে পারলাম না, এটা খুবই আমার মন খারাপ। তো আমার এক ইউনিটে 29তম আসছে, আরেক ইউনিটে 11তম আসছে, 2 ইউনিটে 11তম আসছে। তো পরের দিন হলো আব্বু ফোন দিল যে তোর ছবি তো পত্রিকা দেখতেছি। তখন কোচিং এ যারা একটু ভালো সিরিয়ালে থাকতো তাদের ছবি পত্রিকায় আসতো। কোন কোচিং থেকে এটা? ফোকাস থেকে? আমি তো সব কোচিং এ ছিলাম, সব কোচিং এ আমার ছবি দেওয়া শুরু করেছে, সবাই ক্রেডিট নেওয়া শুরু করেছে সবাই। পরে হলে এক ভাই, বড় ভাই ফোন করলো আমার এলাকার, যে তুই হলে আয়। হলে উনি এসে বলতেছে তুই একটা সাইন দিতে হবে। আমি বললাম কিসের সাইন? বলছে একটা কোচিং সেন্টার ফোন দিচ্ছে, তোর টাকা দিবে, তুই সাইন দিলে। আমি অর্ধেক নিলাম, তুই অর্ধেক নিবে, ছাত্রলীগের ভাই। আমি বললাম ভাই এগুলা তো আমি নাই। কত টাকা বলতে হবে? আমি মনে হয় তৎকালীন সময়ে কোচিং থেকে 70,000 টাকা পাইছিলাম। একটা কোচিং দিয়েছিলাম, আমাকে পরে একটা ল্যাপটপ কিনেছিলাম, ওটা দিয়েছি। না, যে বড় ভাইয়ের অফার কত টাকা ছিল? বড় ভাইয়ের অফার ছিল ভালোই ছিল। এমনি আমি কোনো কোচিং এ আমার নিজের নাম অথবা অন্য কিছু ডিরেক্টলি বিক্রি, অর্থাৎ চুক্তি করলে একটা কোচিং এর সাথে করতে হয়। যে কোচিং গুলো যেভাবে ফার্স্ট সেকেন্ড দেখায়, এগুলো কিন্তু স্ক্যাম একটা। ওরা জানেও না, বাসায় আসে জোর করে একটা মিষ্টি খাওয়ায়, ছবি তুলে বলে ওই ফার্স্টটা আমাদের কোচিং এ ছিল। অথবা দেখা গেছে ওই যখন ইন্টারমিডিয়েটে থাকা হয়, একটা ফর্ম পূরণ করা হয়, কে ভার্সিটি প্রিপারেশন নেবো, ওটা দিয়ে দেখায় যে আমাদের কোচিং এর স্টুডেন্ট। বাংলাদেশের কোচিং ব্যবস্থাটা ফুল একটা স্ক্যাম। তো পরবর্তীতে ভার্সিটিতে আসলাম। আসার পরে তো আমি তো ঢাকাতে, তো আমার বাসা নাই, আমার হলে উঠতে হবে। হলে উঠলাম এবং আমার ওই ভাইবা ছিল। তো ভাইবাতে হলো অনেকগুলো স্যার বসেছিল। তো আমার যে সিরিয়াল, এটার জন্য ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং সবই নিতে পারতাম। তো আমাকে এক ম্যাম বলতেছিল যে কি বাংলাদেশে পরিবর্তন হয়েছে, আমাদের কি পছন্দ হয় না? পরে আমি অনেক চিন্তা করলাম যে ম্যাম এটা বলতেছে কেন।
পরে বললাম আমি আপনি কোন ডিপার্টমেন্টের, বললো যে ভাইবার মধ্যে, বললো আমি মার্কেটিং ডিপার্টমেন্ট। আচ্ছা ঠিক আছে ম্যাম, আমি তাহলে মার্কেটিং নিচ্ছি। আমি এখন যে বাসায় থাকি ওই বাসাটা হলো ম্যাম থাকতো এখন, একটা বাসার ফার্নিচার টার্নিচার সব কিছুই ম্যাম আমাকে দিয়ে গিয়েছে। আপনি এখনো থাকেন ওখানে? হ্যাঁ, এখন যেখানে থাকি ওই ম্যামের, ম্যাম কি বাইরে? ম্যাম বাইরে চলে গিয়েছে, এবং ম্যাম তখন তৎকালীন সময়ে বিএনপি 2জন সিনিয়র সদস্য ছিল, একজন উনি ছিল। উনি আমাদের ক্লাসে সবচেয়ে ভালো একজন ম্যাম ছিল, সবাই যাকে পছন্দ করতো। কি নাম? আফরিন ম্যাম। তো আমি মার্কেটিং ডিপার্টমেন্টে ভর্তি হলাম, পরে হলে উঠলাম, আমার হল অ্যাটাচমেন্ট পেলাম মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল। তো জিয়াউর রহমান হলের সামনে জিয়াউর রহমানের একটা বড় ছবি কিন্তু লাগানো আছে, আমি একটু তাকায় আছি জিয়াউর রহমানের ছবি। এবং পরবর্তীতে আমি জিয়াউর রহমানের অনেক হিস্ট্রি পড়লাম, বই পড়লাম। তো এখানে দেখি আরেক জেল, মানে যখন হলে উঠলাম এক ক্রমে 40 জন, এবং আমি একদিন ওয়াশরুমে গিয়েছি, এসে দেখি আমার জায়গা নেই। তো আমি আবারই নামাজ পড়তাম, মসজিদে যাই, দেখি পোলাপেন এমনি এমনি আমার দিকে তাকে। আমি বললাম কি হয়েছে বুঝতেছি না। পরে বললো যে সবাই শিবির সন্দেহ করে। পরে আমার এলাকার একটা বড় ভাই ছিল হলে, বাইকে যায়